নমস্কার বন্ধুরা, আমি সুমন আপনাদের সাথে। আজকের ভিডিওটি ইপিএস উচ্চ পেনশন নিয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনা। বিশেষ করে যারা হায়ার পেনশনের জন্য আবেদন করতে চান অথবা ইতিমধ্যেই পেনশন পাচ্ছেন, তাদের জন্য এই ভিডিওটি খুবই দরকারি। একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে শুরু করি। যখন সরকার ইউপিএস বা ইউনিফাইড পেনশন স্কিমে শেষ 12 মাসের গড় বেতন ধরে পেনশন হিসাব করতে পারে, তখন ইপিএস উচ্চ পেনশনের ক্ষেত্রে কেন শেষ 60 মাসের গড় বেতন ধরা হচ্ছে? এই প্রশ্নের মধ্যেই লুকিয়ে আছে পুরো আলোচনার মূল বিষয়। আমার ব্যক্তিগত মতামত হলো, ইপিএস উচ্চ পেনশনের ক্ষেত্রে 60 মাসের গড় বেতন ধরা হলে অনেক পেনশনভোগীর ক্ষতি হতে পারে। কারণ অবসরের শেষ কয়েক বছরে অনেক কর্মচারীর বেতন দ্রুত বাড়ে। যদি শেষ 12 মাসের গড় বেতন ধরা হতো, তাহলে তাদের পেনশনের পরিমাণ বেশি হতে পারত। কিন্তু শেষ 5 বছরের গড় ধরলে সেই বাড়তি বেতনের প্রভাব কমে যায় এবং পেনশনও কমে আসতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রো রাটা ভিত্তিক ফর্মুলা। এই ফর্মুলা মূলত 2014 সালের আগের সাধারণ ইপিএস পেনশনের ক্ষেত্রে প্রযোজ্য ছিল, কিন্তু ইপিএফও সেই একই ফর্মুলা উচ্চ পেনশনের ক্ষেত্রেও প্রয়োগ করেছে বলে অভিযোগ উঠছে। এর ফলে পেনশন হিসাবকে দুই ভাগে ভাগ করা হচ্ছে। 2014 সালের আগের সময়ের জন্য এক ধরনের হিসাব এবং 2014 সালের পরের সময়ের জন্য আর এক ধরনের হিসাব। এই বিভাজনের কারণে অনেকের মোট পেনশন কমে যাচ্ছে বলে দাবি করা হচ্ছে। আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো, হিমাচল প্রদেশ হাইকোর্টের একটি রায়ে প্রো রাটা ভিত্তিক এই পদ্ধতির সমালোচনা করা হয়েছে। সেখানে বলা হয়েছে এই পদ্ধতি সব ক্ষেত্রে ন্যায্য নাও হতে পারে। তাই এই বিষয়টি নিয়ে এখন নতুন করে আলোচনা শুরু হয়েছে। বন্ধুরা, বিষয়টি শুধু পেনশন কত টাকা হবে তা নয়, এটি ন্যায্য হিসাবের প্রশ্ন। একজন কর্মচারী সারা জীবন অবদান রাখার পর অবসরের সময় তার পেনশন কিভাবে নির্ধারণ করা হবে, সেটা এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এবার আসুন ইউপিএস এবং ইপিএসের মধ্যে তুলনা করে বিষয়টি আরও পরিষ্কারভাবে বুঝে নেওয়া যাক। প্রথমে ইউপিএস সম্পর্কে একটু সহজভাবে বুঝে নেওয়া যাক। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য আগে ওল্ড পেনশন স্কিম ওপিএস চালু ছিল। এই ব্যবস্থায় অবসরের সময় শেষ বেতনের 50% পেনশন পাওয়া যেত এবং সেই পেনশন ডিএর সঙ্গে যুক্ত থাকত। 2004 সালের পর ওপিএসের পরিবর্তে চালু হয় ন্যাশনাল পেনশন সিস্টেম এনপিএস। এনপিএসে কর্মচারী 10% অবদান রাখতেন এবং সরকার 14% অবদান রাখত, অর্থাৎ মোট অবদান ছিল 24%। পরবর্তীতে সরকার নিয়ে আসে ইউনিফাইড পেনশন স্কিম ইউপিএসে কর্মচারী 10% অবদান দেন, সরকার 10% অবদান দেয় এবং অতিরিক্ত 8.5% সরকার যোগ করে, অর্থাৎ মোট অবদান দাঁড়ায় 28.5%। ইউপিএসে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, অবসরের সময় কর্মচারীর শেষ 12 মাসের গড় বেসিক প্লাস ডিএ হিসাব করা হয় এবং সেই গড় বেতনের 50% পেনশন হিসাবে নিশ্চিত করা হয়। পাশাপাশি এই পেনশন ডিএর সঙ্গে সংযুক্ত থাকে। এখন ইপিএসের দিকে তাকালে দেখা যায় এখানে অবদানের কাঠামো আলাদা। ইপিএসে নিয়োগকর্তার অবদান থেকে 8.33% জমা হয়, সরকারের অবদান 1.16%। তবে এটি 15,000 টাকা পর্যন্ত বেতনের ওপর প্রযোজ্য। 15,000 টাকার বেশি অংশের 1.16% বোঝা অনেক ক্ষেত্রে কর্মচারীকেই বহন করতে হয়। ফলে ইপিএসের মোট কার্যকর অবদান দাঁড়ায় প্রায় 9.49%।
এখন যদি তুলনা করা হয় তাহলে দেখা যায় ইউপিএসের মোট অবদান 28.5%, আর ইপিএসের মোট অবদান 9.49%। অর্থাৎ ইপিএসের অবদান ইউপিএসের তুলনায় প্রায় 33.33%। এখানেই প্রশ্ন উঠছে, যদি ইউপিএসে 28.5% অবদানের ভিত্তিতে শেষ 12 মাসের গড় বেতনের 50% পেনশন দেয়া যায়, তাহলে ইপিএস সদস্যদের ক্ষেত্রেও আনুপাতিকভাবে সুবিধা দেওয়া সম্ভব নয় কেন? একটি সহজ উদাহরণ ধরা যাক। ধরুন একজন কেন্দ্রীয় সরকারি কর্মচারী অবসরের আগে শেষ 12 মাসের গড় বেসিক প্লাস ডিএ 1 লক্ষ টাকা। ইউপিএস অনুযায়ী তিনি পাবেন সেই বেতনের 50%, অর্থাৎ 50,000 টাকা পেনশন সঙ্গে ডিএ। এবার একইভাবে একজন ইপিএস সদস্যের কথাও ধরা যাক। তার শেষ 12 মাসের গড় বেসিক প্লাস ডিএ যদি 1 লক্ষ টাকা হয়, তাহলে তুলনামূলকভাবে দেখা যেতে পারে যে তিনি ইউপিএস সদস্যদের মোট অবদানের প্রায় 33% অবদান রেখেছেন। তাহলে যুক্তির ভিত্তিতে বলা হচ্ছে, যদি ইউপিএস সদস্য 50,000 টাকা পেনশন পান, তাহলে ইপিএস সদস্যের ক্ষেত্রেও আনুপাতিক হারে প্রায় 16 থেকে 17,000 টাকা পেনশন বিবেচনা করা যেতে পারে। কিন্তু বাস্তবে ইপিএস উচ্চ পেনশনের ক্ষেত্রে এই ধরনের সরল আনুপাতিক হিসাব করা হচ্ছে না, বরং সেখানে শেষ 60 মাসের গড় বেতন ধরা হচ্ছে এবং প্রো রাটা ফর্মুলা প্রয়োগ করা হচ্ছে। এই কারণে অনেকের মতে পেনশনের পরিমাণ কমে যাচ্ছে। আরেকটি গুরুত্বপূর্ণ পার্থক্য হলো ইউপিএসের পেনশন ডিএর সঙ্গে যুক্ত, কিন্তু ইপিএসের পেনশন সাধারণত ডিএর সঙ্গে যুক্ত নয়। ফলে ভবিষ্যতে মূল্যবৃদ্ধির সঙ্গে ইপিএস পেনশনের প্রকৃত ক্রয় ক্ষমতা কমে যেতে পারে। বন্ধুরা, এখানে শুধু টাকা পয়সার হিসাব নয়, প্রশ্ন হচ্ছে একই ধরনের কন্ট্রিবিউশন বেসড স্কিম হওয়া সত্ত্বেও কেন ইউপিএস এবং ইপিএসের মধ্যে এত বড় পার্থক্য রাখা হয়েছে? এই প্রশ্নের উত্তর খোঁজা খুবই গুরুত্বপূর্ণ। সরকারি পক্ষ থেকে প্রায়ই বলা হয় যে ইপিএস তহবিলের আর্থিক সক্ষমতা বিবেচনা করেই এই নিয়মগুলো নির্ধারণ করা হয়েছে। বিশেষ করে 2019 সালের একটি অ্যাকচুয়ারিয়াল ভ্যালুয়েশনের কথা উল্লেখ করা হয়, যেখানে তহবিলের ঘাটতির বিষয়টি উঠে এসেছিল বলে দাবি করা হয়। কিন্তু এখানেই আরেকটি প্রশ্ন উঠে আসে, ইপিএস আইনের অধীনে নিয়মিত তহবিলের মূল্যায়ন হওয়ার কথা, তাহলে 2020, 2021, 2022, 2023 এবং 2024 সালের মূল্যায়নের ফলাফল কি প্রকাশ করা হয়েছে? যদি এই মূল্যায়নগুলো হয়ে থাকে, তাহলে সেই তথ্য জনসমক্ষে আনা উচিত, কারণ স্বচ্ছ তথ্য প্রকাশ হলে সাধারণ মানুষ বুঝতে পারবেন তহবিলের বর্তমান অবস্থা কী এবং কেন কোন নিয়ম প্রয়োগ করা হচ্ছে। এছাড়াও ইপিএস সদস্যদের একটি বড় দাবি হলো তাদের পেনশন হিসাবের ক্ষেত্রে শেষ 12 মাসের গড় বেতন বিবেচনা করা হোক। কারণ ইউপিএসের ক্ষেত্রে যখন এই নিয়ম প্রযোজ্য, তখন ইপিএসের ক্ষেত্রেও একই ধরনের ন্যায্যতা থাকা উচিত বলে অনেকের মত। এই বিষয়টি নিয়ে প্রবীণ নাগরিক, ইপিএস সদস্য এবং পেনশনভোগীদের মধ্যে সংগঠিত আলোচনার প্রয়োজন রয়েছে। গণতান্ত্রিক ব্যবস্থায় সংগঠিতভাবে দাবি তোলা হলে সেই দাবি আরও শক্তিশালীভাবে সামনে আসে। আপনারা কি মনে করেন, ইপিএস সদস্যদের ক্ষেত্রেও শেষ 12 মাসের গড় বেতন ধরা উচিত, নাকি বর্তমান 60 মাসের গড় বেতন পদ্ধতি সঠিক? আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখে জানান।
সবশেষে পুরো বিষয়টি সংক্ষেপে আবার একবার মনে করিয়ে দিই। ইউপিএস উচ্চ পেনশনের ক্ষেত্রে বর্তমানে শেষ 60 মাসের গড় বেতন ধরা হচ্ছে। প্রো রাটা ফর্মুলা প্রয়োগের কারণে অনেকের পেনশন কমে যাচ্ছে বলে অভিযোগ রয়েছে। হিমাচল প্রদেশ হাইকোর্টের রায়ে এই পদ্ধতির সমালোচনা করা হয়েছে। ইউপিএসের ক্ষেত্রে শেষ 12 মাসের গড় বেতন ধরে 50% পেনশন এবং ডিএ সুবিধা দেওয়া হচ্ছে। ইউপিএসে মোট অবদান 28.5% আর ইপিএসে কার্যকর মোট অবদান প্রায় 9.49%। এই অনুপাতের ভিত্তিতে ইপিএস সদস্যদের জন্য আনুপাতিক সুবিধা দাবি করা হচ্ছে। ইপিএস পেনশনকে ডিএর সঙ্গে যুক্ত করার দাবিও দীর্ঘদিন ধরে উঠেছে। তহবিলের নিয়মিত মূল্যায়নের ফলাফল প্রকাশের মাধ্যমে আরও স্বচ্ছতা আনার দাবি রয়েছে। আমার বক্তব্য হলো, যদি ইউপিএসের তহবিল দক্ষভাবে পরিচালনা করে উন্নত পেনশন সুবিধা দেওয়া সম্ভব হয়, তাহলে ইপিএস তহবিলের ক্ষেত্রেও ন্যায্য স্বচ্ছ ব্যবস্থা নিয়ে আলোচনা করা উচিত। তবে এটাও মনে রাখতে হবে, এই ভিডিওতে তুলে ধরা বিষয়গুলো মূলত বিশ্লেষণ, যুক্তি এবং বিভিন্ন দাবির ভিত্তিতে উপস্থাপিত। চূড়ান্ত সিদ্ধান্ত সরকার, ইপিএফও এবং সংশ্লিষ্ট আদালতের নির্দেশনার উপর নির্ভর করবে। বন্ধুরা, এই আলোচনার উদ্দেশ্য কাউকে বিভ্রান্ত করা নয়। উদ্দেশ্য হলো ইপিএস উচ্চ পেনশন নিয়ে যে প্রশ্নগুলো উঠছে সেগুলো সহজ ভাষায় আপনাদের সামনে তুলে ধরা। যদি ভিডিওটি তথ্যবহুল মনে হয় তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর কমেন্টে লিখে জানান ইপিএস উচ্চ পেনশনের ক্ষেত্রে আপনার মতে কোন পদ্ধতিটি বেশি ন্যায্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও দেখা হবে নতুন একটি গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে। ধন্যবাদ, নমস্কার।